আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। অন্ধকারের দরজা। বাংলার এক প্রত্যন্ত গ্রামে অনেক বছর ধরে একটা ভগ্নপ্রায় জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে ওখানে যেই ঢুকেছে সে আর কখনো ফেরেনি। বাড়িটার চারদিকে আগাছা, ভাঙা দেয়াল, জানালায় মরিচ ধরা গ্রিল, রাত হলে ভেসে আসে ভয়ঙ্কর শব্দ। দরজায় ঠক ঠক শিশের মতো হাওয়ার আওয়াজ, আর মাঝে মধ্যে অচেনা নারীর কান্না। রানা আর তার বন্ধু শুভ শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। গ্রামে পৌঁছে তারা জমিদার বাড়ির গল্প শুনে রোমাঞ্চিত হয়। গ্রামের বয়স্ক মানুষ তাদের সতর্ক করে, ওই বাড়ির কাছে যাস না বাবা, সেখানে অশরীরী আছে। অনেকেই গিয়েছিল, কেউ ফিরে আসেনি। কিন্তু কিশোর রানা এসব বিশ্বাস করে না। সে বলে সবই গাঁজাখুরি গল্প, ভূত বলে কিছুই নেই। সন্ধ্যায় তারা ঠিক করে রাতে ওই বাড়িতে যাবে। পূর্ণিমার আলোয় ভয়ঙ্কর ছায়া ফেলেছে বাড়ির ভাঙা দেয়াল। ভেতরে ঢুকতেই কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা শব্দ হঠাৎ একটা দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল। শুভ চমকে উঠে বলে, রানা, কে দরজা বন্ধ করলো? অন্ধকারে ভেসে এলো মেলি কান্না। দেয়ালে ঝুলছে পুরনো ছবিগুলো, সবগুলোর চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎই একটি ছবির ফ্রেম পড়ে গিয়ে ভেঙে গেল। তারপরেই করিডোরের শেষ প্রান্তে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব। তার চুল এলোমেলো, চোখ লালচে, চোখ বিকৃত হাসিতে টানা। সে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ যায় না, চিরকাল ওখানেই থেকে যায়। রানা ও শুভ দৌড়ে পালাতে চাইলে সব দরজা বন্ধ হয়ে যায়। ভেতরে শুধু প্রতিধ্বনি শোনা যায়, থাকো থাকো থাকো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখতে পায় জমিদার বাড়ির মূল দরজা ভাঙা, মেঝেতে লালচে দাগ। কিন্তু রানা আর শুভকে আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনায় সবার মনে আতঙ্ক ছড়ায়। কেউ আর ওই বাড়ির দিকে তাকাতেও সাহস করে না। কিন্তু গ্রামের স্কুল শিক্ষক সত্যজিৎ ছিলেন শিক্ষিত মানুষ। তিনি বিশ্বাস করতেন না এসব ভূতের গল্প। তিনি ঠিক করলেন তদন্ত করবেন। এক রাতে সত্যজিৎ লণ্ঠন হাতে বাড়িতে ঢুকলেন। বাড়ির দেয়ালে দেখলেন অদ্ভুত লাল রঙে লেখা, আমাদের রক্ত এখনো শুকায়নি। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। করিডোর জুড়ে পায়ের শব্দ, অথচ কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ রানা আর শুভকে দেখলেন। তারা করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে। সত্যজিৎ হাঁপিয়ে বললেন, তোমাদের জন্য সবাই চিন্তিত। কিন্তু তারা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এলো। তাদের চোখ ফাঁকা, মুখে বিকৃত হাসি। একসঙ্গে তারা বলল, স্যার, আমরা অনেক দিন ধরে আপনাকে ডাকছিলাম, এবার আপনিও আমাদের সঙ্গে থাকবেন। ভয়ে সত্যজিৎ দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু
সব দরজা একসঙ্গে ধপ ধপ করে বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে গেল। জানালার কাচ একে একে ফেটে পড়ল। হঠাৎ ঘরের ভেতর ভেসে এলো সেই সাদা শাড়ির মেয়েটি। সে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও, না হলে তোমাদের সবাইকে চাই। তারপর হঠাৎ চিৎকার, লণ্ঠনের আলো নিভে গেল। সকালে গ্রামের মানুষ আবার বাড়ির দিকে যায়। দরজা ভাঙা, ভেতরে বিশৃঙ্খলা, কিন্তু সত্যজিৎ নিখোঁজ। এরপর থেকে রাতে ওই বাড়ির জানালায় 3 জনের ছায়া দেখা যায়। একজন শিক্ষক, 2 কিশোর। তারা যেন জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আর মাঝরাতে ভেসে আসে 3 জনের একসাথে হা 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 করে ভয়ঙ্কর হাসি। গ্রামের বৃদ্ধেরা এখনো বলে ওই বাড়িটা অভিশপ্ত। যারাই ভেতরে ঢুকবে ওরা তাকে নিজের দলে টেনে নেবে। শেষে এক বৃদ্ধ গল্পকার ক্যামেরার দিকে তাকিয়ে বলে, ওরা এখনো ডাকছে, শুনতে পাচ্ছ তো? হয়তো পরের শিকার তুই। ক্যামেরা কাঁপতে থাকে, পর্দা কালো হয়ে যায়, কেবল ভেসে আসে দরজায় ঠক ঠক শব্দ। রানা, শুভ আর সত্যজিতের নিখোঁজ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এক সময় শহর থেকে এক লোক আসে, ডক্টর সমরেশ। তিনি অতি প্রাকৃত বিষয়ে গবেষণা করেন। গ্রামের লোকেরা তাকে বোঝানোর জন্য চেষ্টা করে, কিন্তু তিনি বললেন, ভূত বলে কিছুই নেই, সব মানুষের ভয়, সত্যটা আমি খুঁজে বের করব। তিনি ক্যামেরা, টর্চ, সাউন্ড রেকর্ডার নিয়ে রাতের বেলা বাড়িতে প্রবেশ করলেন। ভিতরে ঢুকেই তার রেকর্ডার কানে আসে ফিস ফিস আওয়াজ, ফিরে যা, ফিরে যা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি চোখে কিছু দেখলেন, শুধু চারদিকে শীতল হাওয়া, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। করিডোরে হাঁটতে হাঁটতে তিনি একটি ভাঙা ঘরে পৌঁছালেন। সেখানে ধুলোয় ঢাকা একটি পুরনো ডায়েরি পেলেন। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, আমি রক্তিনী, আমাকে মেরে ফেলা হয়েছে এই বাড়িতেই। ডক্টর সমরেশ পড়তে শুরু করলেন। ডায়েরিতে জমিদারের নিষ্ঠুরতার কাহিনী লেখা ছিল। জমিদারের এক দাসী, নাম রক্তিনী। জমিদার তাকে ভালোবেসেছিল, কিন্তু রক্তিনী প্রত্যাখ্যান করেছিল। ক্রোধে জমিদার তাকে হত্যা করে বাড়ির ভেতর কবর দেয়। তারপর থেকেই বাড়ি অভিশপ্ত হয়ে ওঠে। ডক্টর সমরেশ ডায়েরি পড়তেই হঠাৎ জানালার বাইরে থেকে ভেসে এলো রক্তিনীর কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও, নইলে তুইও থাকবি না, নইলে তুইও এখানে থাকবি চিরকাল। তিনি আতঙ্কে চারপাশে তাকালেন। হঠাৎই ঘর অন্ধকার হয়ে গেল। 3টি ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, রানা, শুভ আর সত্যজিৎ। তারা বলছে, আমরা মুক্তি চাই না, আমরা সঙ্গ চাই, এখান থেকে তুইও আমাদের দল। ডক্টর সমরেশ দৌড়ে দরজার দিকে গেলেন, কিন্তু দরজা নেই, চারদিকে শুধু অন্ধকার করিডোর। তিনি বুঝলেন বাড়িটার ভেতরেই তার বাস্তবতা বদলে গেছে। হঠাৎ তিনি ডায়েরির শেষ পাতায় লেখা দেখলেন, নিজের নাম। আজ রাত থেকে সমরেশ আমাদের সঙ্গে। কাগজের নামটা রক্ত দিয়ে লেখা হচ্ছিল, অথচ কলম ধরা তার নিজের হাত। শেষ মুহূর্তে ক্যামেরায় পড়ে যায় মেঝেতে। ক্যামেরায় শুধু রেকর্ড হয় তার হাঁপানোর শব্দ, আর তারপর ধপাস করে পড়ে যাওয়া। পরদিন সকালে গ্রামবাসীরা শুধু ভাঙা ক্যামেরা পেল, যেখানে শেষ রেকর্ডে
কেবল একটা শব্দ বাজছিল বারবার, থাকো, থাকো, থাকো। ডক্টর সমরেশের নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ একেবারে আতঙ্কে পাগল হয়ে যায়। তখন গ্রামের পুরনো মন্দিরের পূজারী একদিন জানায়, ওই বাড়ি শুধু ভূতরে নয়, ওখানে এক অশুভ এখানে এক অশুভ আচার অসম্পূর্ণ থেকে গেছে। পূজারী বোঝায়, জমিদার রক্তিনীকে হত্যা করার পর তার আত্মাকে আটকে রাখার জন্য কালো যজ্ঞ করেছিল, কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ হওয়ায় রক্তিনী আত্মা চিরকাল অশান্ত হয়ে পড়েছে, আর যে কেউ বাড়িতে প্রবেশ করে সেই আত্মার ফাঁদে পড়ে যায়। কিছু যুবক সাহস করে পূজারীর সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে পুরনো যজ্ঞমণ্ডপ খুঁজে বের করার জন্য। করিডোর পেরোতেই চারদিকে কাকের ডানা ঝাঁকানোর শব্দ, শীষ কাটা বাতাস, আর অন্ধকার থেকে অদ্ভুত ফিসফিসানি শোনা যায়। একটি ঘরে পৌঁছাতেই তারা দেখে মেঝেতে পেন্টাগ্রামের মতো কালো দাগ, চারপাশে ভাঙা প্রদীপ, আর মাঝখানে শুকনো রক্তের স্তর। যুবকদের একজন সাহস করে মন্ত্র পড়তে শুরু করতেই হঠাৎ ঘর ভরে যায় হা 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 হাসিতে। সেই হাসি রক্তিনী, রানা, শুভ আর সত্যজিতের মিশ্র কণ্ঠস্বর। এখন আমাদের থামাতে চাস? অনেক দেরি হয়ে গেছে। হঠাৎই বাতাসে উড়ে এসে মশাল নিভে যায়, ঘর অন্ধকার হয়ে যায়। যুবকেরা দৌড়ে পালাতে চাইলে দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে। করিডোরের প্রতিটি ছবির চোখ থেকে টপ টপ করে লাল রং ঝরছে। একজন যুবক আতঙ্কে পড়ে যায়। হঠাৎ তার শরীর টেনে নেয় এক অদৃশ্য কেউ। তার চিৎকার ধ্বনিত হয় পুরো বাড়িতে। পূজারী শেষ চেষ্টা হিসেবে মন্ত্র পড়ে একটি প্রদীপ জ্বালান। প্রদীপের আলোয় দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে রক্তিনী। তার চোখে শুধু শূন্যতা, আর ঠোঁটে ফিসফিস, আমাকে মুক্তি দাও, নইলে পুরো গ্রাম আমার। কিন্তু মন্ত্র অসম্পূর্ণ থাকার কারণে আলো নিভে যায়। এক ঝড়ো হাওয়ায় সবাই ছিটকে পড়ে। সকাল হলে গ্রামের মানুষ শুধু দেখতে পেল মাটিতে ছড়ানো ছাই, ভাঙা প্রদীপ, আর কয়েকটা পুড়ে যাওয়া কাপড়। পূজারী আর যুবকেরা কেউ ফেরেনি। সেই দিন থেকে প্রতি পূর্ণিমায় গ্রামের চারপাশে শোনা যায় মেলি গানের সুর। কেউ যেন আহ্বান জানাচ্ছে, এসো, এসো, এসো। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।